দেশবাসীকে কাঁদিয়ে বিদায় নিলেন বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এবং তার মৃত্যুতে দেশবাসীর যে আসলে শোক এবং দেশবাসীর যে আসলে কান্না, সেই কান্না কে ধরে রাখবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম যে এভারকেয়ারের সামনে নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ আসছেন এবং সবার চোখেই আমরা আসলে কান্না এবং এক এক কথা বলা যায় যে এই এলাকাতে এই মুহূর্তে যে শোকের যে মাতম এবং এই এলাকাতে যে ভারীর পরিবেশ, সেটি আসলে আমরা লক্ষ্য করছিলাম। জানিয়ে রাখতে চাই, আগামীকাল বাদ জহর মানিক মে এভিনিউয়ে তার জানাজা অনুষ্ঠিত হতে পারে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত সেটি নিশ্চিত নয়। এবং তার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, শোক জানিয়েছেন চীন, জাপান সহ অন্যান্য দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রীয় ব্যক্তিরা। এবং আরও যদি বলে রাখি যে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা রয়েছেন, বিশেষ করে বলি যে রাজনৈতিক দল হিসেবে বিএনপি তো 7 দিনের শোক জানিয়েছেন, পাশাপাশি জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আসলে যে শোক, সেই শোকটি আসলে কিন্তু জানানো হয়েছে। এবং জানিয়ে রাখতে চাই, 80 বছরের জীবনে যে ইতি, সেই ইতিটি আসলে বেগম খালেদা জিয়া শেষ হয়েছে। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার জীবন শেষ এই মুহূর্তে তিনি সেই জীবনের ইতি টেনেছেন। জানিয়ে রাখতে চাই যে তার যে মৃত্যু, সেই মৃত্যুটি আসলে শুধু নেতাকর্মীদের যে অপূরণীয় ক্ষতি তা নয়, দেশবাসীর যে অপূরণীয় ক্ষতি, সেটি আসলে বারবারই সকলেই আসলে বলছিলেন এবং দলীয় পক্ষ থেকে সেটি কিন্তু জানানো হয়েছে। এবং তার মৃত্যুতে আসলে দেশবাসীর যে শোক, প্রিয় নেত্রীকে হারানো এবং গণতন্ত্রের যে আপসহীন নেত্রী ছিলেন তাকে যে হারানো, সেই হারানোর শোকে কিন্তু আসলে সব রাজনৈতিক দলে কিন্তু সেই শোকে কিন্তু জানিয়েছেন। এবং বলে রাখতে চাই যে তার মৃত্যুতে পাশে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পাশে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান, তার কন্যা জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী, তিনিও কিন্তু তার শয্যাশায়ী অবস্থায় পাশে ছিলেন। কিছুক্ষণ আগে জুবাইদা রহমান তিনি ভেতরে অবস্থান করলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জাইমা রহমান তারা কিন্তু এই এভারকেয়ার হাসপাতাল থেকে কিন্তু বের হয়েছেন। বলে রাখতে চাই যে তার 80 বছরের জীবনে শেষ কর্মসূচিটি যদি বলি, যে তিনি কিন্তু সামরিক বাহিনীর যে কর্মসূচিটি ছিল, সেই কর্মসূচিতেই আসলে তার রাজনৈতিক জীবনের সর্বশেষ কর্মসূচি হিসেবে তিনি কিন্তু ছিলেন। এবং বলে রাখতে চাই যে 3 নভেম্বর তার স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থলে গিয়েছিলেন এবং সেই যে বিদায় আসলে জানিয়েছিলেন সেই 3 তারিখে সন্ধ্যাকালে, সেই বিদায় যে আসলে শেষ বিদায় হবে কে জানতো? তিনি কি জানতেন সেটি? কখনোই না। আসলে তার মনটি আসলে শেষবারের মতো হয়তোবা তখন চাচ্ছিল যে তার স্বামীর, প্রিয় স্বামী, তার কবরটি একটু জিয়ারত করে আসি। তার কবরটি আসলে দেখার যে শেষ ইচ্ছা, সেটি আসলে গত 3 নভেম্বর আমরা দেখতে পেয়েছিলাম। এবং হঠাৎ করেই আসলে তিনি সেখানে গিয়ে কবর জিয়ারত করেছিলেন। এবং এরপরে আমরা দেখতে পাই যে 23 নভেম্বর তিনি এই এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং সেখানে তিনি মূলত শ্বাসকষ্টে এবং লিভারে সহ বিভিন্ন শারীরিক যে সমস্যা, সেই সমস্যা নিয়ে আসলে তিনি এখানে ভর্তি হয়েছিলেন। দীর্ঘ 38 দিন এখানে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং আজ সকাল 6টায় তিনি তার জীবনের যে শেষ নিঃশ্বাস, সেটি আসলে
ত্যাগ করেছেন। তিনি যতবারই দেশের জন্য সংসদে দাঁড়ানোর কথা বলেছেন, দাঁড়িয়েছেন, কখনোই তিনি সেই নির্বাচনে হারেননি। তিনি বারবারই গণতন্ত্রের জন্য মানুষের যে আস্থা, সেই আস্থা কিন্তু রেখেছিলেন। সর্বশেষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি কিন্তু বগুড়া ৭, ফেনী এবং আরেকটি জেলা থেকে কিন্তু তিনি তার যে নির্বাচনের যে ঘোষণা, দিনাজপুর থেকে তার যে নির্বাচনের যে ঘোষণা, সেটি আসলে দলীয় পক্ষ থেকে দেওয়া হয়েছিল। এবং সর্বশেষ আসলে তার যে জীবনের যে শেষ নিঃশ্বাস, সেটির মাধ্যমে আসলে রাজনৈতিক ক্যারিয়ার থেকে শুরু করে সব একেবারেই নিস্তব্ধ হয়ে গেল। যে কণ্ঠ বারবারই গণতন্ত্র, ঐক্য, জাতীয় সংহতি সবই কথা বলতো, সেই কণ্ঠ আজ সকাল ৬টায় নীরব হয়ে গেছে। তিনি দলের ৫ বার এ দলের প্রধান হিসেবে অর্থাৎ চেয়ারপারসন হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন এবং সর্বশেষ ২০১৬ সালে, যদি আমি ভুল না করি, ২০১৬ সালে তিনি এই যে চেয়ারপারসনের যে দায়িত্বভার, সেটি কিন্তু গ্রহণ করেন। পুতুল থেকে খালেদা জিয়ার হওয়ার যে গল্পটি, সেটি যদি আপনাদের জানিয়ে রাখি, খালেদা জিয়া বিধবা হন ৩৬ বছর বয়সে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তাকে দেশীয় এবং বিদেশি যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের শিকার হয়ে চট্টগ্রামের যে সার্কিট হাউস, সেখানে তাকে শহীদ করা হয়। এরপরে তিনি একজন সাধারণ গৃহবধূ হিসেবে তিনি জীবনযাপন করছিলেন, কিন্তু দলের যে শূন্যতা, সেই শূন্যতার জায়গা থেকে বারবারই তাকে দলের ভার গ্রহণ করার কথা বলা হচ্ছিল, কিন্তু আসলে তিনি সেই ভার সর্বশেষ সদস্য পদ গ্রহণের মধ্য দিয়ে তিনি সেই ভার গ্রহণ করেন। এরপরে তিনি যদি বলে রাখি যে ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি কিন্তু তার যে দল, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত যে দল, তার স্বামীর যে দল, সেই দলটির কিন্তু দায়িত্বভার গ্রহণ করেন। এবং এরপরে তিনি ১৯৮৬ সালে ৩ জানুয়ারি প্রথম দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন এবং এরপরে ১৯৮৪ সালের ১০ই মে বিএনপির চেয়ারপারসন হিসেবে নির্বাচন হন। তার পরিবারের ঘনিষ্ঠ ছিলেন বিএনপির সাবেক নেতা অলি আহমেদ। জিয়াউর রহমানের রাষ্ট্রপতি থাকার সময় তার একান্ত সচিব ছিলেন অলি আহমেদ। তিনি ছিলেন বিএনপিকে টিকে রাখতে যে তার যে অনুরোধ, সেই অনুরোধটি আসলে খালেদা জিয়াকে করেছিলেন এবং সেই জায়গা থেকেই ১৯৪৬ সালে ১৫ই আগস্ট তৎকালীন ব্রিটিশ ভারতের জলপাইগুড়িতে তিনি জন্মগ্রহণ করেন। বিএনপির এই তথ্য জানিয়েছিলেন। তার বাবার নাম স্কেন্দার মজুমদার, তার মার নাম তৈয়বা মজুমদার। তাদের অলিভিটা ছিলেন ফেনী জেলার, তাদের আদি ভিটা ছিলেন ফেনী জেলার ফুলগাজী উপজেলা এবং তার স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন দিনাজপুর শহরের মুদিপাড়া এলাকায়। এবং 5 ভাই বোনের মধ্যে খালেদা জিয়া ছিলেন তৃতীয়। তার বড় ভাই, বোন এবং ছোট 2 ভাই ছিলেন তার ঘনিষ্ঠ। এবং বিএনপির নেত্রী সেলিনা রহমান বলেছেন, রাজনীতি নিয়ে শত ব্যস্ততার মাঝেও খালেদা জিয়া পারিবারিক কর্মব্যস্ততাও পালন করেছেন সর্বদা।
আপোষহীন নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়া 1982 সালে যখন বিএনপির নেতৃত্বে আসেন, তখন জেনারেল এরশাদের সামরিক শাসন চলছিল। সেই শাসনের বিরুদ্ধে 9 বছরের যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্য দিয়ে তিনি রাজনৈতিক জীবন এবং দলের অবস্থান তৈরি করেন। বিএনপির নেতৃত্বে নেওয়ার পরে 1983 সালে তিনি সাত দলীয় যে ঐক্যজোট গঠন করেন, সেখানে এরশাদ শাসনের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন। অন্যদিকে আন্দোলন করে আওয়ামী লীগের নেতৃত্বে 8 দলীয় জোট এবং 5 দলীয় জোট, বামপন্থীদের নেতৃত্বে যে 5 দলীয় জোট, সেটা কিন্তু তখন ছিল। 1986 সালে আওয়ামী লীগ জোটের এরশাদ সরকারের অধীনে সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল। তবে বিএনপি জোট নির্বাচনে অংশ না নিয়ে 9 বছর রাজপথে আন্দোলন থাকায় খালেদা জিয়া আপোষহীন হিসেবে পরিচিত পেয়েছিলেন। এরশাদ সরকার বিরোধী আন্দোলনে খালেদা জিয়া গ্রেফতার হয়েছিলেন 3 বার এবং সর্বশেষ বিগত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা সরকারের সময়ও কিন্তু তিনি জেল বরণ করেছিলেন। সেটিও কিন্তু আপনারা জানেন। দর্শক, এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি এভারকেয়ার হাসপাতাল থেকে। এবং বলে রাখতে চাই, এরশাদ সরকারের পতনের পর 1991 সালে 27 ফেব্রুয়ারি সব দলের অংশগ্রহণে নির্বাচনের মাধ্যমে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসেন এবং এরপরে আমরা দেখতে পাই তিনি সফলতার সাথে তিনি তার যে সরকার, সেই সরকারটি আসলে পরিচালনা করেন। এবং এরপরে আমরা দেখতে পাই যে 2001 সালে বিএনপি জামাত যে জোটটি ছিল, সেই জোটে কিন্তু তিনি আবারও সেখানে প্রধানমন্ত্রী হিসেবে তার যে সরকার, সেই সরকার সফলভাবে পরিচালনা করেন। এবং তার সরকার পরিচালনার পরে আমরা দেখতে পাই যে এরশাদ সরকার, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিভিন্ন আন্দোলন হতে থাকে এবং সেখানে তিনি তার ক্ষমতা হস্তান্তর করেন অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের উপর। এবং এরপরে আমরা দেখতে পাই যে দেশি এবং বিদেশি ষড়যন্ত্রের মধ্য দিয়ে দেশের যে ক্ষমতা, সেই ক্ষমতা অন্যত্র চলে যায় এবং সেখানে শেখ হাসিনার যে 15টি বছর, 16টি 17টি বছর স্বৈরাচারীভাবে যে পরিচালনা করেছেন, সেখানে নানা দিক আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অবস্থান রেখেছিলেন। তিনি বারবারই গণতন্ত্রের কথা বলেছেন, যেন এই দেশ কোনো বিদেশি হাতে না যায়, সে বিষয়ে কিন্তু তিনি বারবারই সেখানে কথা বলেছেন। এবং এই কথা বলার কারণে তিনি এই শেখ হাসিনা সরকার তাকে কারা নিবাস করেন এবং সেখানে পয়জনিংয়ের মাধ্যমে আসলে তাকে তার যে মৃত্যুর কোলে যে ঠেলে দেওয়া, সেটির আসলে প্রক্রিয়া শুরু করা হয় এবং সেটি আজ সকাল 6টায় তার যে জীবনের শেষ নিঃশ্বাস, সেই শেষ নিঃশ্বাসটি ত্যাগ করেন। জানিয়ে রাখতে চাই, জাতীয় যে শোক, রাষ্ট্রীয় যে শোক, সেই শোকটি প্রকাশ করেছেন, শোকটি জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এবং বিভিন্ন রাষ্ট্র যে প্রধান ব্যক্তিত্ব রয়েছেন, বিশেষ করে যদি বলি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং চীন, জাপানের প্রধানমন্ত্রী, তারাও কিন্তু আসলে বেগম জিয়ার যে মৃত্যু, সেই মৃত্যুতে শোক জানিয়েছেন। এবং বলে রাখতে চাই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন এখান দিয়ে এই এভারকেয়ার হাসপাতাল দিয়ে বের হচ্ছিলেন, তখন আসলে তার যে কান্নাজনিত যে চেহারা, তার যে ফেস, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। দর্শক, এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখতে চাই, তার
জানাজা আগামীকাল বাদ জহর মানিক মে এভিনিউয়ের অর্থাৎ সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা, সেই দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে এমনটি কিন্তু আসলে আমরা জানতে পেরেছি। এবং আরও যদি জানিয়ে রাখি যে এই মুহূর্তে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সেটি কিন্তু চলছে এবং সকাল 10টায় সেটি শুরু হওয়ার কথা রয়েছিল। এবং সরকারের পক্ষ থেকে যে ক্যাবিনেট বৈঠক, সেখানে আসলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে জানাজা এবং আনুষঙ্গিক যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো আসলে নিতে এই মুহূর্তে স্থায়ী কমিটির বৈঠকটি আসলে অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এফআরকেআরের সামনে যে নেতাকর্মীদের যে অবস্থান, সেটি কিন্তু এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। সকাল 8:30টার দিকে বিএনপির পক্ষ থেকে এফআরকেআরে একটি প্রেস ব্রিফিং করা হয়েছে এবং সেখানে তার যে ব্যক্তিগত চিকিৎসক, তিনি আসলে সাংবাদিকদের সামনে কথা বলেছেন এবং তিনি যেটি জানিয়েছেন যে তার যে মৃত্যুর সংবাদটি সেটি আসলে সেখানে নিশ্চিত করা হয়েছে। তার আগে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে আসলে সেটি নিশ্চিত করা হয়েছে এবং যখন ব্রিফ করা হচ্ছিল তখন কিন্তু বেশ কিছু কর্মসূচি বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং সেই কর্মসূচিতে যেটি আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই, সেখানে 7 দিনের যে দলীয় যে শোক সেটি আসলে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি 7 দিন কালো ব্যাচ ধারণ সেটি কিন্তু রাখবেন। এবং আরও যদি বলে রাখি, যে প্রত্যেকটি দলীয় কার্যালয়ে ফাতেহ পাঠ এবং কোরআনে খতম পাঠ করা হবে, এমন কর্মসূচি কিন্তু দলীয় পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। জানিয়ে রাখতে চাই যে আগামী 7 দিন আসলে বিএনপির যে কার্যালয়গুলো রয়েছে সেই কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। সেই কর্মসূচিটি আসলে দলীয় পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। সকাল 10টায় মূলত ক্যাবিনেট বৈঠক, সরকারের ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং এখনও চলমান রয়েছে এবং স্থায়ী কমিটির বৈঠক 12টার দিকে অনুষ্ঠিত হবে এবং সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানে থাকার কথা রয়েছে এবং স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছেন তারাও আসলে সেখানে থাকতে পারেন। এবং আমরা সকালের দিকে যেটি দেখেছি যে তাকে প্রিয় নেত্রীকে আসলে দেখতে এই এভারকেয়ার হাসপাতালে সিনিয়র নেতৃবৃন্দ থেকে শুরু করে স্থায়ী কমিটির নেতৃবৃন্দ থেকে শুরু করে সকলেই কিন্তু আসলে এখানে আসছিলেন। বিশেষ করে যদি বলি যে ব্রিফিংয়ের সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ছিলেন, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সেখানে ছিলেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সেখানে ছিলেন এবং তার ব্যক্তিগত যে চিকিৎসক যারা ছিলেন তারাও আসলে সেখানে ছিলেন। তারা আসলে এই যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে বিদায়, এই বিদায় আসলে দেশবাসীর জন্য যে অপূরণীয় ক্ষতি সে কথাই আসলে বলছিলেন এবং এই ক্ষতি পোষাবার নয় এবং আগামী নির্বাচন থেকে শুরু করে আগামীর যে গণতন্ত্র, আগামীর যে ঐক্য, সেই ঐক্যটি আসলে ধরে রাখতে এখন কতটা ক্ষতি হবে সেই বিষয়টি আসলে তারা বারবার বলছিলেন।
সেই জায়গা থেকে তারা বলছিলেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে বিদায়টি আসলে মেনে নেওয়ার নয়, তবুও সবাইকে যেহেতু এই বিদায় দিতে হবে, সেই জায়গা থেকে আসলে তিনি সকল নেতাকর্মীদের ধৈর্য ধরার যে আহ্বান সেটি জানিয়েছেন এবং পাশাপাশি প্রধান উপদেষ্টাও কিন্তু এই ধৈর্য ধরার যে আহ্বান সেটিও কিন্তু তিনি জানিয়েছেন। আসলে এই নেত্রী যখন গত 23শে নভেম্বর এই এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন, তারপরে আমরা দেখতে পেয়েছিলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন যে সংকটময় অবস্থানে রয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সেখান থেকে বারবারই আসলে নেতাকর্মী এবং দেশবাসীর কাছ থেকে দোয়া প্রার্থনা করছিলেন যেন দ্রুততম সময়ের ভিতরে তিনি সুস্থ হয়ে ওঠেন এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি যে গুলশানের চেয়ারপারসন অফিস থেকে শুরু করে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে সব অফিসে এবং জেলা উপজেলা ইউনিয়ন থেকে শুরু করে সবগুলো অফিসেই কিন্তু বিএনপির কার্যালয়গুলো এবং বিএনপি থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে যদি বলি যে জামাত, এনসিপি থেকে শুরু করে সবাই কিন্তু আসলে তার যে মৃত্যুর আগ মুহূর্তে যে দোয়া মাহফিল যেটি বিএনপির পক্ষ থেকে চাওয়া হচ্ছিল যে তার মাগফিরাতে বা তার রোগ মুক্তি কামনায় যে দোয়া চাওয়ার যে বিষয়টি সেটি কিন্তু বারবার বলা হচ্ছিল এবং সেখান থেকে সর্বস্তরের মানুষ আসলে সেই দোয়াটি করেছিলেন, কিন্তু সেই দোয়া পর আল্লাহর ডাকে যে সাড়া দেওয়া, সেই সাড়া দিয়েছেন বিএনপির